হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যে ড্রামাটি এক্সপ্লেন করব ওটা একটি হরর থ্রিলার মিস্টেরিয়াস মিশিয়ে নেক্সট লেভেল কে ড্রামা। ড্রামাটিতে স্যানিয়ং নামের একটি মেয়েকে দেখানো হয়, যার ওপরে বাইরে দুনিয়া থেকে আসা কোনো এক অশুভ আত্মা ওকে ভর করে, আর যে বা যারা সেই মেয়েটির ক্ষতি করতে চাইতো তারা রহস্যজনকভাবে মারা যেত। লোককাহিনীর এক প্রফেসর, যিনি ছোটবেলা থেকেই ভূত পিশাচ দেখতে পেতেন, আর উনি এই ভূত পিশাচের ওপরে গবেষণা করতেন। তিনি স্যানিয়ংকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। স্যানিয়ংকে ঘিরে যেসব ঘটনা ঘটে সেসব মৃত্যুর রহস্য তদন্ত করেন, তার সাথে সাথে সেই অশুভ শক্তি কি চায় তারও রহস্য উদ্ঘাটন করেন। গল্পের শুরুতে দেখা যায় মুষলধারে বৃষ্টি পড়ছে, আর কাংমো নামের এক ব্যক্তিকে দেখা যায় তীব্র আতঙ্কে বাড়ি ফিরে আসতে। তার চোখে মুখে যা ভয়ের চিহ্ন দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যেন অশরীর কিছু তার পিছু নিয়েছে। তিনি একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন, আর একটি নোটবুক হাতে নিয়ে নিজের মনেই বলতে থাকেন কি ভুল করেছেন তিনি। আর ওই নোটবুকে লেখা ছিল আত্মাটি এক কিশোরী মেয়ে, আর সেই সময় তার দরজায় যেন কেউ নক করে, যেন মনে হচ্ছিল বৃদ্ধামা। তো কাংমো বৃদ্ধামার কথায় দরজাটা খুলে দেন, আর যখন দরজার ওপাশে দেখেন তার আত্মা রক্তশূন্য হয়ে যায়। সে দেখে দরজার ওপাশে তিনি নিজেই দাঁড়িয়ে আছেন, আর পৈশাচিক হাসি থেকে বোঝা যায় যে সে এই দুনিয়ার কেউ নয়। এরপর কাংমোর বৃদ্ধামা অনেকক্ষণ তার ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলের রুমে আসে, আর গিয়ে যা দেখে সে এক অদ্ভুত ঘটনা। সে দেখে তার ছেলের মৃতদেহ সিলিং থেকে ঝুলছে। অপরদিকে দেখা যায় একটি কম বয়সী তরুণী মেয়ে ব্রিজের ওপরে উঠে নিচে নদীর দিকে ঝুঁকে দেখছে। মেয়েটির নাম হলো স্যানিয়ং। ওকে দেখে মনে হয় ও নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। আর ঠিক সেই সময় দেখা যায় ব্রিজের নিচে লোককাহিনী প্রফেসর ইয়ম কিম নামের একটি যুবককে প্রত্যেকটি আত্মহত্যার পেছনে তৃতীয় ব্যক্তি পরচরার কথা বুঝিয়ে বলছেন। আর ঠিক সেই সময় তিনি নদীতে দেখতে পান দুটি ঢেউ প্রচণ্ড বেগে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ওইটা থেকে বুঝতে পারেন যে ব্রিজের ওপরে মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে। তিনি দৌড়ে ব্রিজের ওপরে যান, আর কালো পোশাক পরা ওই মেয়েকে ব্রিজের কিনারা থেকে সরিয়ে নিয়ে আসেন। কিন্তু প্রফেসরের এখানেই ভুল হয়ে যায়। তিনি যাকে সরান সে সামান্য পথচারী মাত্র। তিনি যেখানে দাঁড়িয়ে থাকেন তার ঠিক অপোজিটের রাস্তায় উনি দেখতে পান একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সে গাড়ি থেকে এক ব্যক্তি সবার সামনে দৌড়ে ব্রিজ থেকে নিচে নদীতে লাফিয়ে পড়ে। প্রফেসরের খুব দুঃখ হয়, তিনি আগে থেকে সংকেত পেয়েও লোকটিকে বাঁচাতে পারলেন না। এদিকে স্যানিয়ং এর মা ফোন করে জানায় তাদেরকে যে লোকটা ঠকিয়েছিল পুলিশ তাকে ধরে ফেলেছে। স্যানিয়ং তখন ছুটে যায় পুলিশের স্টেশনে, কিন্তু ভাগ্য তাদের সাথ দেয় না। আসলে যে ছেলেটি তাদের টাকা নিয়েছিল সে পুরো টাকাটাই খরচ করে ফেলে, তাই তারা কোনো টাকা ফেরত পায় না। তো পরে মা ও মেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে, আর খেতে খেতে স্যানিয়ং তার মাকে প্রতিশ্রুতি দেয় আগের থেকেও বেশি পরিশ্রম করবে। আর তারপরেই তার মা মুনের কাছে ফোন আসে। তারপরে দেখা যায় মা মেয়ে কোনো এক বিশেষ কারণে বাসে করে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা তার মেয়ে জানতো না। তো মেয়ের জোরাজোরিতে মা বলতে বাধ্য হয়। তার মা জানায় তার প্রাক্তন স্বামী অর্থাৎ স্যানিয়ং এর বাবা মারা গেছে। কিন্তু যদিও স্যানিয়ং এতদিন জানতো ওর বাবা ওর ছোটবেলাতেই মারা গেছে একটি দুর্ঘটনায়। এরপর স্যানিয়ং তার মাকে নিয়ে তার বাবার বাড়িতে যায়, আর স্যানিয়ং এর বাবার ফটো দেখেই আমরা জানতে পারি কাংমো ছিল ওর বাবা। এরপরে স্যানিয়ং তার মা যখন তার বাবার শেষ কৃত্যে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফিরতে চায়, তখন স্যানিয়ংয়ের দিদা ও নাতনিকে ডেকে ও ছেলের দেওয়া একটি বাক্স তাকে দেয়। আর স্যানিয়ং যখন ওই বাক্সটি খোলে তখন ও দেখতে পায় ওই বাক্সের ভেতরে এক অদ্ভুত দেখতে সাইডের দিকে পুড়ে যাওয়া লাল রঙের মেয়েদের মাথার হেয়ার ব্যান্ড, যেটা ও হাতে নিতেই কল্পনায় দেখতে পায় একটি বাচ্চা মেয়ে ওই হেয়ার ব্যান্ডটি পরে আছে। আর সেই সময় স্যানিয়ং এর শরীরে যেন এক অদ্ভুত শিহরণ জাগে, শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়, আর কেউ যেন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে সেটা নিয়েছে। আর সেই সময় তার মা ওই বাক্সটা দেখতে পেয়েই তার হাত থেকে ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর মেয়েকে বারণ করে এই বাড়ির কোনো জিনিসপত্রে সে যেন হাত না দেয়। আর সেই সময় স্যানিয়ং তার মায়ের ওপরে প্রচণ্ড রাগ দেখায়, আর বলে বাবার দেওয়া সেই গিফটটাকে কেন নিতে দেয় না, বাবা সম্বন্ধে সবসময় কেন মিথ্যে কথা বলে। তো এক পর্যায়ে দুজনের মোটামুটি তর্কাতর্কি শুরু হয়, আর তার মা অসুস্থ হয়ে পড়ায় স্যানিয়ং থেমে যায়, কারণ তার মায়ের হার্টের প্রবলেম রয়েছে। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় সিঁড়ির নিচে স্যানিয়ং এর সাথে
সেই প্রফেসরের দেখা হয়। প্রফেসর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাংমোর মেয়ে? স্যানিয়ং কোনো রকমে হ্যাঁ বলে ওখান থেকেই পালিয়ে যায়। আর স্যানিয়ং চলে যাওয়ার সময় প্রফেসর লক্ষ্য করে ওর ছায়াটি এক অশরীর আকার নিয়েছে। প্রফেসর কিছু না বলেই ওখান থেকে কাংমোর বাড়িতে যায় কাংমোকে শ্রদ্ধা জানানোর জন্যে। আর মৃত্যু নিয়ে ওর মাকে অপ্রীতিকর কথাবার্তা জিজ্ঞাসা করায় ওর বৃদ্ধা মা রেগে যায় আর সসম্মানে ওকে বলে বাইরে বেরিয়ে যেতে। আসলে প্রফেসর ওখানে কাংমোর একটা চিঠি পেয়ে গেছিলেন। সেই চিঠিতে লেখা ছিল যদি হঠাৎ করে ওনার মৃত্যু হয় তাহলে যেন প্রফেসর ওনার মেয়েকে বাঁচায়। এরপরে প্রফেসর নিজের বাড়িতে চলে আসেন আর নিজের সংগ্রহে রাখা কাংমোর অশরীর আত্মাদের নিয়ে রিসার্চ করা পেপারগুলোর সামনে দাঁড়িয়ে থাকে। আর আসল খেলা শুরু হয় এরপর থেকেই। পরের দিন সকালে স্যানিয়ং যখন টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছিল তখন আয়নায় দেখা যায় ওর শরীর থেকে এক অশরীর আত্মা বেরিয়ে আসে। আর সে খুঁজে খুঁজে সেই ছেলেটির কাছে যায় যে তাদেরকে ঠকিয়েছিল আর তাকে মেরে ফেলে। এরপরে স্যানিয়ং এর ঘুম ভাঙে। সে কোনো রকমে রেডি হয়ে কাজে বেরিয়ে যায় আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তার সেই প্রফেসরের সাথে দেখা হয়। আর প্রফেসর লক্ষ্য করে স্যানিয়ং এর শরীরে অশরীর ছায়াটা আগে থেকে বেশ কিছুটা বড় হয়েছে। আর তিনি সাথে সাথেই স্যানিয়ংকে সাবধান করে দেন আর বলেন তোমার যারা ক্ষতি করতে চাইবে তারা তোমার শরীরে ভর করা সেই অশরীর আত্মার দ্বারা মারা যাবে। কিন্তু এই কথা স্যানিয়ংকে খুব হাস্যকর বলে মনে হয়। প্রফেসর আরও জানান তিনি ভূত পিশাচ শয়তান খারাপ আত্মা এগুলো দেখতে পান এবং তার ক্ষমতাও রয়েছে। তিনি জানতে চান ওই খারাপ আত্মা কেনই বা স্যানিয়ং এর শরীরে ভর করেছে। স্যানিয়ং প্রফেসরের সাথে বেশি কিছু কথা না বলে ওখান থেকেই চলে যায়। ওর মনে হয় নিশ্চয়ই প্রফেসরের কোনো মানসিক বিকৃতি হয়েছে, তাই সে গাড়ি থেকে নেমে যায়। আর সেই সময় প্রফেসর জানায় আয়নার দিকে সবসময় একটু নজর রাখতে। এরপরে স্যানিয়ং বাড়ি ফিরে আসে আর দেখে দুই পুলিশ অফিসার ওখানে অপেক্ষা করছে। লি আর চুন নামে দুই অফিসার স্যানিয়ংকে জেরা করে আর বলে জুনের 2 তারিখ সে কোথায় ছিল, কারণ সেই দিনই খুন হয়েছিল সেই ঠকবাজে। আর সেই সময় স্যানিয়ং এর প্রফেসরের কথাগুলো মনে পড়ে যায়। প্রফেসর বলেছিল স্যানিয়ং এর যারা ক্ষতি করতে চাইবে তারা ঠিক অশরীর আত্মার দ্বারা মারা যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে অফিসার চুন বসে ঠকবাজের মৃত্যুর সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখছে, যেখানে ওর মনে হয় এটা একটা আত্মহত্যার কারণ। ওখানে কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না, কিন্তু অফিসার লিয়ের মনে হয় এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। আর ওই ক্রাইম স্পট থেকে স্যানিয়ং এর ফিঙ্গারপ্রিন্টও আবিষ্কার করেছে। এরপরে প্রফেসরের সাথে অফিসার লি একসাথে দেখা হয়, যেখানে তারা দুজনে বসে কথা বলছিল। আসলে অফিসার লি এর প্রথম মামলার ভিকটিম ছিলেন প্রফেসরের মা, আর প্রফেসরের মাও ঠিক এইভাবে অশরীর আত্মার দ্বারা মারা যান, যেটা প্রফেসর নিজের চোখে দেখেছিল। কিন্তু লি কিছুতেই সেটা বিশ্বাস করে না, ভাবে নিশ্চয়ই পৃথিবীর কোনো মানুষ প্রফেসরের মাকে মেরেছে, আর যাকে উনি এখনো ধরতে পারেননি। এরপরে একটি মেয়েকে দেখানো হয়, ওর নাম সিমি, যে স্যানিয়ং এর ফ্রেন্ড। সে নতুন ঘর ভাড়া নিয়ে রয়েছে, যদিও ভাড়াটিয়াদের আচরণ কিছুটা অদ্ভুত ছিল। শুধুমাত্র কম টাকার জন্য সিমি ওই ঘরটা ভাড়া নেয়। স্যানিয়ং একদিন সিমির সাথে দেখা করে আর ও নতুন বাড়িতে যায়। সিমি তখন স্যানিয়ংকে বলে এখানে একটু অদ্ভুত ঘটনা ঘটে। সে মাঝে মধ্যেই বাচ্চার কান্নার আওয়াজ পায় আর অদ্ভুত শব্দও শুনতে পায়। আর ওই দিন দেরি হয়ে যাওয়ার জন্যই স্যানিয়ং তার ফ্রেন্ডের বাড়িতে থেকে যায়। আর মাঝরাত্রে যখন স্যানিয়ং এর ঘুম ভাঙে তখন দেখে জানালা থেকে কিছু বদমাইশ স্কুল স্টুডেন্ট মোবাইল দিয়ে তাদের ফটো তোলার চেষ্টা করছে। স্যানিয়ং পুলিশ তাদের ধাওয়া করে, কিন্তু আর ধরতে পারে। পুলিশের কাছে নালিশ করতে গেলে তারাও এই সাধারণ বিষয় নিয়ে নাক গলাতে চায় না। আর অপরদিকে ওই ছেলেগুলি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তাদের মধ্যে একটি ছেলের ওপর রহস্যময় কিছু হামলা চালায়। আর থানা থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় স্যানিয়ং আর তার ফ্রেন্ড রাস্তায় ওই ছেলেটির ডেড বডি খুঁজে পায়। আর তখন স্যানিয়ং এর প্রফেসরের কথাগুলো মনে পড়ে আর সাথে সাথে সে প্রফেসরের সাথে দেখা করতে যায়। তার সব ঘটনা সে খুলে বলে। প্রফেসর তখন লক্ষ্য করেন স্যানিয়ং এর ছায়াটা আগের থেকে আর বাড়েনি, একই আছে। তার মানে দ্বিতীয় মৃত্যুটি স্যানিয়ং এর উপরে ভর করা পিশাচের কাজ নয়, এটা অন্য কারোর কাজ। এরপরে তারা ছেলেটির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। প্রফেসর তখন ছেলেটির ফটোর দিকে লক্ষ্য করে আর দেখে ছেলেটির গালে আঁচড়ের দাগ রয়েছে। আর স্যানিয়ং তখন সেখানে ওই দুটি ছেলেকে দেখতে পায় যারা সেই রাত্রে ছবি তোলার চেষ্টা করেছিল। ছেলে দুটি স্যানিয়ংকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্যানিয়ং তাদের ধরে ফেলে আর ছেলে দুটি সব কথা স্বীকার করে নেয়। স্যানিয়ং তাদের দলে চতুর্থ
ছেলের কথা জিজ্ঞাসা করে, আর যেটা শুনে ওই দুটি ছেলে অবাক হয়ে যায়, কারণ তারা তো সেই রাত্রে মাত্র 3 জনই ছিল, চতুর্থ জন আবার কোথা থেকে আসলো। স্যানিয়ং তাদের বলে যে ছেলেটির হাতে 4237 লেখাটি ছিল, সে কোথায় গেল। আর এই কথাটাই শুনে ওই ছেলে দুটি আতঙ্কে ঘাবড়ে যায়, ওদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়, আর তারা ভাবতে থাকে তাদের স্কুল ফ্রেন্ড জুনের কথা জানলো কি করে। এরপরে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু প্রফেসর লক্ষ্য করেছিলেন ওই দুটি ছেলের গালেও ওদের ওই মৃত বন্ধুটির মতন লাল রঙের আঁচড়ের দাগ রয়েছে, তার মানে এদের ওপরেও কোনো অশরীর কুনজর রয়েছে। এরপরে প্রফেসর স্যানিয়ংকে বাড়ি চলে যেতে বলেন। তিনি আরও বলেন দরজা থেকে সাবধান, কারণ দরজাই হলো একমাত্র রাস্তা অন্য পৃথিবী থেকেই পৃথিবীতে আসা। প্রফেসর পুলিশ অফিসার লিয়ের কাছে জুনের মৃত্যুর রিপোর্টগুলি দেখতে চান, তো সেখানে উনি জানতে পারেন জুন স্কুলের ছাদের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, আর এই 3টি ছেলে জুনকে মানসিক অত্যাচার করত বলে অভিযোগও রয়েছে। আর প্রফেসর সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারেন, তিনি বুঝতে পারেন জুন মারা গিয়ে ভূত হয়েছে, আর ওর 3 বন্ধুকেই তার মৃত্যুর বদলা নিতে এসেছে। প্রফেসর এবার জুনের বাড়ি যান কিছু তথ্য নেওয়ার জন্য, আর দেখেন দরজার ডিজিটাল লক রয়েছে। তিনি জুনের হাতে লেখা নাম্বার দিয়ে দরজার পাসকোড নাম্বার দেওয়ার চেষ্টা করেন, আর দেখেন সাথে সাথেই দরজা খুলে যায়, আর তিনি দরজা খুলতেই একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পান। এদিকে অনেক খোঁজার পরে স্যানিয়ং ওই দুটি ছেলেকে খুঁজে পায়, তাদের মধ্যে একটি ছেলেকে ধরে ফেলে। আর যখন ছেলেটি বলে জুনের ভূত ওদের তাড়া করে বেড়াচ্ছে, আর জুনের নাম্বার থেকে ওদের কাছে প্রায় ফোন আসে, সেখানে একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কথা বলতে বলতে স্যানিয়ং লক্ষ্য করে ওরা যে ঘরে দাঁড়িয়ে রয়েছে সেখানে দরজা খোলা, আর সাথে সাথে তার প্রফেসরের কথাগুলো মনে পড়ে। প্রফেসর বলেছিলেন খোলা দরজায় ভূত পিশাচে যাতায়াতের রাস্তা। আর আতঙ্কিত স্যানিয়ং যখন আয়না দিয়ে ওই দরজার প্রতিবিম্বটা দেখে, সে ভয়ে ঘাবড়ে যায়। সে দেখে ওখানে জুনের ভূত দাঁড়িয়ে আছে। তীব্র একটা ভয়ের স্রোত বেয়ে যায় স্যানিয়ংয়ের মেরুদণ্ড দিয়ে। অপরদিকে প্রফেসর যখন জুনের বাড়িতে এসে কোড নাম্বার দিয়ে দরজা খুলে কান্নার আওয়াজ খুঁজতে যান, তখন পেছনে দেখেন জুনের মা বাবা দাঁড়িয়ে আছেন। জুনের মা বাবা প্রফেসরকে পুলিশের ভয় দেখান, আর প্রফেসরকে লক্ষ্য করেন জুনের বাবা গালেও সেম জুনের সহপাঠীর মতন লাল আঁচড়ের দাগ রয়েছে। তাহলে জুনের বাবাও কি জুনের ভূতের ভিকটিম হতে চলেছে? এরপরে প্রফেসর ওখান থেকে চলে যান। অপরদিকে স্যানিয়ং জুনের ফ্রেন্ডকে জুনের হাত থেকে বাঁচানোর জন্য ওই ছেলেটির হাত ধরে বাইরে বেরিয়ে আসে। কিছুটা দূরে যাওয়ার পরেই স্যানিয়ংয়ের প্রফেসরের কথা মনে পড়ে। প্রফেসর এক সময় বলেছিল আমাদের জানতে হবে জুনের ভূত কেন এদের মারার চেষ্টা করছে। তখন স্যানিয়ং জুনের ওই সহপাঠীকে জিজ্ঞাসা করে, কিন্তু জুনের সহপাঠী তীব্র কণ্ঠে প্রতিবাদ জানায়, বলে ওরা জুনের গায়ে একটাও আঁচড়ের দাগ লাগায়নি, কিন্তু ওর চোখে মুখে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় যে অন্য কোনো কেউ তৃতীয় ব্যক্তি খুব মারধর করত। আর জুন যেদিন ছাদ থেকে লাফ দেয় সেদিন আমরা ছাদেই ছিলাম। জুন লাফ দেওয়ার আগে আমাদের সাহায্য চেয়েছিল আর বলেছিল ও মারা যাওয়ার পরে আমরা যেন ওর ঘরে যাই, আর ওর কথা মতন ঘরে যাই, আর যেখানে ছবি তোলার চেষ্টা করি ওর মৃত্যু রহস্য জানবো বলে, অর্থাৎ যেখানে স্যানিয়ং আর সিমি ছিল। কিন্তু তাতে জানা ছিল না জুনের পরিবার ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ছেলেটি আরেকটি রহস্যময় ব্যাপার স্যানিয়ংকে জানায়, জুন নাকি তার ছোট বোনের কথা কিছু ছেলে মেয়েকে বলেছে, অথচ কেউ কখনো জুনের বোনকে নিজের চোখে দেখেনি। এই তথ্যটা স্যানিয়ং সাথে সাথে প্রফেসরকে ফোন করে জানিয়ে দেয়। ফলে প্রফেসর অফিসার লিকে ফোন করে জানতে চান জুনের কোনো ছোট ভাই বা বোন আছে কিনা। অফিসার লি জুনের রেকর্ড ঘেঁটে জানতে পারেন জুনের ওরকম কোনো ছোট ভাই বা বোন নেই। তখন প্রফেসর জুনের বাড়ির বেসমেন্টে জানালা দিয়ে মোবাইল ব্যবহার করে দেখতে পান একটি ছোট বাচ্চা মেয়ে গুটিসুটি হয়ে বসে কাঁদছে। প্রফেসর বাচ্চা মেয়েটিকে উদ্ধার করার আগেই জুনের মা বাবা প্রফেসরকে দেখতে পায়, আর প্রফেসরের হাত পা বেঁধে ওই মেয়েটির সাথে একসাথে রেখে দেয়। এদিকে স্যানিয়ং রাস্তায় থাকা আয়নায় আবার জুনের ভূতকে দেখতে পায়। ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কিছুটা দূরে গিয়ে দেখতে পায় জুনের ভূত ওকে একটা দিক নির্দেশ করছে, ও যেন কিছু বলার চেষ্টা করছে। স্যানিয়ং জুনের দেখানো ওই দিকে যেতে থাকে। এদিকে পুলিশ জুনের সহপাঠীর মৃত্যু তদন্ত করতে শুরু করে, আর ভিডিও ফুটেজ দেখে জানতে পারে জুনের বাবাই আসলে ওই দিন ওই সহপাঠীকে খুন করে। যদিও জুনের মা বাবা ওই কথাটি অস্বীকার করে, বলে ওই সহপাঠীটি জুনের বাবাকে দেখে ভয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায় আর মারা যায়। এদিকে প্রফেসর কোনো মতে তার হাতের বাঁধনটি খুলতে পেরেছে, আর বেসমেন্টে জানালা ভেঙে ওই বাচ্চা মেয়েটিকে বের করার চেষ্টা করে,
ঠিক সেই সময় জুনের বাবা মা দরজার কাছে চলে আসে আর তাদের আটকাতে গিয়ে প্রফেসর ওই দরজার কাছে চলে যায়। আর এদিকে স্যানইয়ং ততক্ষণে চলে আসে আর ওই জানালা দিয়ে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে। অর্থাৎ জুনের ভূত তাকে নির্দেশ দিয়ে এই বাড়িতেই নিয়ে এসেছিল যাতে ওর বোনকে স্যানইয়ং উদ্ধার করতে পারে। এদিকে ততক্ষণে পুলিশ অফিসার চলে আসে আর জুনের বাবা মাকে গ্রেপ্তার করে। মূলত জুনের মা বাবা জুনের ছোট্ট বোনটিকে শারীরিক নির্যাতন করত আর জুন বাধা দিতে গেলে জুনকেও মার খেতে হতো। আর ওই আঘাতের চিহ্ন জুনের সহপাঠীরাও দেখেছে জুনের মুখে। জুনের আসলে মনে হতো বেঁচে থেকে যেহেতু বোনকে বাঁচাতে পারেনি তাই মরে গিয়ে অত্যন্ত বোনকে বাঁচাতে পারবে, তাই ও নিজেই আত্মহত্যা করে নেয়। আর জুনের মৃত্যুর পর জুনের ফোন থেকেই জুনের ওই ছোট্ট বোনটি জুনের ফ্রেন্ডদের ফোন করার চেষ্টা করতো ওকে উদ্ধার করার জন্যে। আর এই কথাটা জুনের মা বাবা জানতে পারে, তাই ওরা আসলে জানতে চেয়েছিল ওই ফ্রেন্ডরা কতটুকু জানতে পেরেছে। আর সেই কারণেই জুনের ফ্রেন্ডকে মেরে ফেলে। আর প্রফেসর লক্ষ্য করেন জুনের ভূত আর সহপাঠীদের মুখ থেকেও ওই লাল দাগটি সরে গেছে। আসলে জুনের উদ্দেশ্য সফল হয়েছে। এদিকে কিম প্রফেসরের সাথে দেখা করতে আসে আর প্রফেসরকে বলে স্যানইয়ং এর শরীরে যে অশরীর আত্মা ভর করেছে সেই আসলে প্রফেসরের মাকে মেরেছে। কিন্তু কিম বুঝতে পারছে না কাংমো বা কেন প্রফেসরকে চিঠি লিখে মেয়েকে বাঁচানোর কথা বলে। আর সে কি করেই বা জানলো যে ওই অশরীর আত্মা ওর মেয়েকে ভর করতে পারে। আর তখন প্রফেসর বলে এসব কিছুরই সমাধান হবে যদি আমরা জানতে পারি ওই অশরীর আত্মা আসলে কি চায়। এদিকে দেখা যায় সিমি স্যানইয়ংকে নিয়ে তাদের কমন ফ্রেন্ডের এনগেজমেন্ট পার্টিতে যায় যেখানে অফিসার চুন রয়েছে। অফিসার চুনে সিমির একজন ক্রাশ, কিন্তু চুন আবার স্যানইয়ংকে খুব পছন্দ করে। আসলে এরা সবাই একই স্কুল থেকে পাস আউট করেছে। স্যানইয়ং তখন তাড়াতাড়ি খাবার শেষ করে পরের দিন একটা পার্ট টাইম জবের জন্য ওখান থেকে উঠে চলে যায়। আর তখন অফিসার চুনও একটা বাহানা দিয়ে স্যানইয়ংয়ের পেছনে নেয়, কিন্তু বাইরে বেরিয়ে এসে সে স্যানইয়ংকে দেখতে পায় না। পরের দিন স্যানইয়ং ঘর শিফটিং এর কাজে যায় আর ওখানে একটি বাচ্চা মেয়ে তার একটি প্রিয় পুতুল খুঁজে না পাওয়ার জন্য স্যানইয়ংকে ক্রমাগত বিরক্ত করে চলে। এরপরে স্যানইয়ং কাজ শেষ করে একটি পার্কে আসে আর ওখানে স্যানইয়ং এর হাতে আমরা ওই পুতুলটিকে দেখতে পাই। কেন ওই পুতুলটি দিয়ে আসলো না ওই বাচ্চা মেয়েটিকে, আর কেনই বা ওর উপরে বিরক্ত হয়ে গেছিল। ওখানে দেখা যায় স্যানইয়ং একটা পৈশাচিক হাসি নিয়ে ওই পুতুলটিকে একটি ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে চলেছে পুতুলটির চোখে মুখে। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। আর এটা দেখে বোঝাই যাচ্ছে স্যানইয়ং যে তার নিজের সঠিক খেয়ালে ছিল না। আর ওখানে আশেপাশের লোকেরা এসব দেখে ওখান থেকে ভয় পালিয়ে যায়। এরপরে স্যানইয়ং তার নিজের হুঁশ ফিরে পায় আর ভাবতে থাকে কখন কিভাবে এই পার্কে এসে পড়েছে। আর তখন দেখে ওর হাতে একটি পুতুল রয়েছে যার চোখে মুখে পুরো ক্ষতবিক্ষত। আর স্যানইয়ং এটা দেখে ভয়ে পুতুলটি জলে ফেলে দিয়ে এক ছুট্টে ওখান থেকে পালিয়ে যায়। এরপর স্যানইয়ং রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখতে পায় ওর ছায়াটি এক অদ্ভুত আকার ধারণ করেছে, ঠিক যেমনটা প্রফেসর তাকে প্রথম দেখায় বলেছিল। অথচ বাস্তবে কিন্তু তার ছায়াটি ঠিকই ছিল। তার মানে আয়নার ওপাশে যে দাঁড়িয়ে রয়েছে সে আসলে স্যানইয়ং নয়। এরপর স্যানইয়ং দেখতে পায় আয়নার ওপাশে থাকা স্যানইয়ং রূপী মেয়েটি এক পৈশাচিক হাসি নিয়ে ওর দিকে এগিয়ে আসে আর বলে, চিনতে পারলে কি আমায়? আর এটা শুনেই স্যানইয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে লক্ষ্য করে আয়নায় যে প্রতিবিম্বটি রয়েছে তাতে কোনো ছায়া নেই, কিন্তু বাস্তবে তার ছায়া রয়েছে। তার মানে আয়নার ভেতরে যে রয়েছে সে পৃথিবীর কেউ নয়। এরপর সে প্রতিবিম্বটি স্যানইয়ংকে একটি ঝাপসা কল্পনায় নিয়ে যায় যেখানে সে তার বাবার বাড়িটি দেখতে পায়। তখন স্যানইয়ং এর খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই পিশাচটি তার দিদার কোনো ক্ষতি করবে না তো। আর এদিকে দেখা যায় প্রফেসর স্যানইয়ং এর বাড়িতে এসেছে। তার মাকে জিজ্ঞাসা করে স্যানইয়ং কি ইদানিং কোনো প্রাচীন বস্তু স্পর্শ করেছে কিনা। আর স্যানইয়ং এর মা মুন জানায় স্যানইয়ং ইদানিং একটি হেয়ার ব্যান্ড স্পর্শ করেছে যেটা ও দিদা দিয়েছে। আর এই কথা শোনা মাত্রই প্রফেসর ভয়ে ঘাবড়ে যায় আর ছুটে কাংমোর বাড়ির দিকে যান। সেদিন রাতে কাংমোর মা কাংমোর ওই হেয়ার ব্যান্ডটি নিয়ে যে রিসার্চ করেছে সেটি পড়তে থাকে। আর সেই সময় প্রফেসর ওখানে আসে। কাংমোর মাকে ওই লাল ফিতার কথা জিজ্ঞাসা করে এবং নিজের চোখে সেই ফিতাটি দেখেন। তার ছেলে কবে এবং কিভাবে এটি সংগ্রহ করেছে তা সম্বন্ধে কোনো রিসার্চ করেছে নাকি সেটা জিজ্ঞাসা করে। কিন্তু তার আগেই হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে আর কাংমোর মা দরজাটা খুলতে এগিয়ে যান। দরজাটা খুলতেই তার অপর পাশে তিনি যাকে দেখতে পান সে আর কেউ নয়, স্যানইয়ং রূপধারী পিশাচ।
প্রফেসর ওদিকে জানালার ছায়ায় ওই অশরীর ছায়া দেখতে পান, কিন্তু কাংমোর মাকে সে কিছুতেই বাঁচাতে পারে না। দরজা খুলে দেখে সেই বৃদ্ধা কাংমোর মা সিলিং থেকে ঝুলছে, আর তার ছেলের সেই রিসার্চ পেপারটিও আগুনে পুড়ে গেছে। এদিকে স্যান ইয়ং তার দিদাকে বাঁচানোর জন্য তার বাপের বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু এসে কিছুই করতে পারে না, দেখে তার দিদা মারা গেছে। এদিকে প্রফেসর অফিসার লিকে খবর দেন। পুলিশ অফিসার এসে কাংমোর মায়ের ডেড বডি উদ্ধার করে নিয়ে যায়, আর প্রফেসর পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে কোনো রকমভাবে ওই রিসার্চ পেপারটি যদি উদ্ধার করা যায় তাহলে ভালো, তাহলে তিনি ভালোভাবে জানতে পারতেন এই পিশাচটি আসলে কি চায়। কিন্তু অফিসার লি খুব বিরক্ত হয় আর বলে এসব কোনো পিশাচের কাজ নয়, এর পেছনে এই পৃথিবীর কোনো মানুষেরই হাত রয়েছে। পুলিশ অফিসার ইনডাইরেক্ট হলেও বোঝাতে চায় এই হত্যার পেছনে স্যান ইয়ংয়ের হাত রয়েছে। এদিকে স্যান ইয়ং দিদার মৃত্যুতে প্রচণ্ড আঘাত পায়। সে ভাবতে থাকে তার কারণেই হয়তো দিদা মারা গেছে, তাই সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলন্ত গাড়ির সামনে যায়। কিন্তু সেই সময় প্রফেসর এসে কোনো রকমভাবে তাকে উদ্ধার করে আর তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার কাছে থাকা কাংমোর সমস্ত রিসার্চগুলি দেখান। তিনি আরও বলেন স্যান ইয়ংয়ের শরীরে যে পিশাচটি ভর করেছে সেটা ওই লাল ফিতার মাধ্যমেই এসেছে, যেটা ওর বাবা ওকে দেয়। কিন্তু স্যান ইয়ং বুঝতে পারে না বিপদটা জেনেও কেন তার বাবা নিজের ইচ্ছে মতন এই ফিতাটা স্যান ইয়ংকে দেয়। এর উত্তর অবশ্য প্রফেসরের জানা নেই, কিন্তু লাল ফিতাটিকে প্রফেসর ভালোভাবেই চেনেন, কারণ প্রফেসরের মা মারা যাওয়ার সময় এই ফিতাটি তার হাতেও ছিল। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। 1995 সালের একটি ঘটনা দেখানো হয়। প্রফেসরের বাবা যখন মারা যায় তখন প্রফেসর প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, আর তখন তার মা তাকে গাড়িতে চাপিয়ে পূর্ব দিকের একটি রাস্তাতে নিয়ে যায়, আর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রফেসরের মা বাক্স থেকে একটি প্রাচীন কোনো জিনিস বের করে মাটিতে পুঁতে দিচ্ছে, আর সেই সময় বাক্সটিতে ওই লাল ফিতেটি ছিল। আর ওই দিন রাত্রে তারা একটি সরাইখানাতে আশ্রয় নেয়। মাঝ রাত্রিবেলায় প্রফেসরের যখন ঘুম ভাঙে তখন তার মাকে সে দেখতে পায় না, আর মাকে খোঁজার জন্য সে লবিতে যায়। ঠিক সেই সময় দরজায় কেউ যেন কড়া নাড়ে, আর প্রফেসর না জেনে ওই দরজাটি খুলে দেয়, কিন্তু পেছন থেকে তার মা প্রচণ্ড জোরে চিৎকার করে তাকে বারণ করে দরজা না খোলার জন্য। কিন্তু প্রফেসর দরজা খোলার সাথে সাথে দরজার ওপাশে প্রথমবারের মতন ওই অশরীর আত্মাকে দেখতে পায়, যার রূপ ছিল অতীব ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর রূপ দেখে প্রফেসর অজ্ঞান হয়ে যায়। এরপর প্রফেসরের যখন জ্ঞান ফেরে সে দেখে একটি হসপিটালে রয়েছে, আর সেখানে তার দিদা তাকে জানায় তার মা আত্মহত্যা করেছে। কিন্তু প্রফেসর ভালো করে জানতো যে এর পেছনে ওই শয়তান পিশাচের কাজ রয়েছে, কারণ প্রফেসর দেখেছিল কোনো এক অদৃশ্য শক্তি তার মাকে বাধ্য করেছিল গলায় দড়ি নেওয়ার জন্যে, আর তখন তার মা ওই ফিতেটিতে আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু ফিতেটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগে তার মা মারা যায়। আর এরপর থেকেই প্রফেসর পিশাচকে খুঁজতে আরম্ভ করেন। আর এক সময় কাংমো অর্থাৎ স্যান ইয়ংয়ের বাবার রিসার্চের সম্বন্ধে তিনি জানতে পারেন। তার রিসার্চে ওই একই ধরনের অশরীর কথা উল্লেখ করেছেন কাংমো, যেটা প্রফেসর তার মায়ের মৃত্যুর সময় দেখেছিল। তিনি এরপর অনেক চেষ্টা করেন কাংমোর সাথে দেখা করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাংমোর সাথে তার কোনো সময় দেখা হয়নি। এদিকে পুলিশ অফিসার লি চুনকে বলে কাংমো আর তার মায়ের মৃত্যু একইভাবেই হয়েছে, কারণ দুজনেরই হাতে একই ধরনের পোড়া দাগ রয়েছে। 1995 সালে প্রফেসরের মায়ের হাতেও এমনি দাগ ছিল। ইভেন ওর কাছে অনেকগুলি কেস এসেছে যেগুলোতেও এমনি পোড়া দাগ রয়েছে। তাই সে লিকে রিকোয়েস্ট করে এবারে তাদের একসাথে কাজ করতে হবে, এর পেছনে আসল রহস্য কি তা জানার জন্য। স্যান ইয়ং প্রফেসরকে জানায় তার দিদার মৃত্যুর সময় সে তার কল্পনায় দেখেছিল দিদা গলায় দড়ি নিয়ে মারা যাচ্ছে, কিন্তু সে বাঁচাতে পারেনি, এমনকি তার বাবার সেই রিসার্চ করা পেপারটিও আগুনে পুড়ে যাচ্ছে। তখন প্রফেসর স্যান ইয়ংকে বলে ওই রিসার্চ পেপারে কি লেখা ছিল। তখন স্যান ইয়ং প্রফেসরকে একটি কাগজে লিখে দেখায় একটি গাছ আর একটি মানচিত্র ছিল, যেখানে কয়েকটি জায়গার নামও উল্লেখ করা রয়েছে। জায়গাগুলোর মধ্যে একটি নাম জাংজিরি, কিন্তু কোরিয়ার ম্যাপে ওইরকম কোনো জায়গার কথা উল্লেখ নেই। তখন তারা বিভিন্ন বই ঘেটে দেখে। অবশেষে রাত পেরিয়ে ভোরবেলায় তারা একটা বই পায় যেখানে ওই জায়গার কথা উল্লেখ করা হয়েছে। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে 1958 সালে একটি ঘটনা দেখানো হয়। জায়গাটির নাম জাংজিরি, যেখানে কিছু গরিব মহিলা ও কিশোরীকে দেখানো হয়। তারা একসাথে মিলে একটি গাছের নিচে এসে জড়ো হয়েছে, আর সেখানে একটি ধনী মহিলা ওই ঘটনাস্থলে আসে, যার হাতে ওই লাল ফিতেটি ছিল।
ঘুরে ঘুরে সেই ভিড়ের মধ্যে তিনি কাউকে খুঁজতে আরম্ভ করেন। এর পরের দৃশ্যে আমরা একটি রুম দেখতে পাই, যেখানে একটি মেয়েকে নীল চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর যার হাতে ওই লাল পেটেটি রয়েছে। আর এতে বোঝা যাচ্ছিল ধনী মহিলাটি এই মহিলাটিকেই নির্বাচন করেছে। আর তখন দেখা যায় ওই ধনী মহিলাটি এক প্লেট কাঁচা মাংস নিয়ে ওই ক্ষুধার্ত মেয়েটিকে দেয়, আর মেয়েটি খেতে এলেই তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, আর যার রক্ত ছিটিয়ে পড়ে সেই লাল পেটেতে। আর একটা বিকৃতি হাসি দেখা যায় ওই ধনী মহিলাটির। বন্ধুরা, এর পরের পর্বে আমরা জানবো ওই ধনী মহিলাটি আসলে কে, আর কেনই বা ওই বাচ্চা মেয়েটিকে হত্যা করেছিল। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথমেই আপনার নোটিফিকেশন পেয়ে যায়। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন পর্ব নিয়ে।